কে তুমি মা বলো না মা। নমস্কার, খনার বচন অনুষ্ঠানে আমি জয়ন্ত শুরু করছি আমাদের হৃদয়ের প্রাণের আবেগের অনুষ্ঠান খনার বচন। এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর কথা বাংলার জ্যোতিষ জননী খনামা প্রত্যেক দিন, এবং প্রত্যেকটি মানুষ কিন্তু ব্যাকুল হয়ে থাকেন এবং অনেক কলার বন্ধু কিন্তু এই কথা বলেন, দাদা আমরা কাজটা ছেড়ে সবাই টেলিভিশনের সামনে বসে থাকি। আবার অনেকে বলেন যে কিছুটা কাজ করলাম, আবার পরবর্তীকালে কিছুটা কাজ করব, কিন্তু খনামার কথাগুলো যাতে মিস না হয়। হ্যাঁ, খনামার কথাগুলো যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু জীবনের অনেকটা সময় বা অনেকটা অনুভূতি, অনেকটা ভালো জিনিস কিন্তু মিস হয়ে যাবে। তাই সেটা কিন্তু আমরা মিস করতে চাই না, কারণ খনামার কথাগুলোকে আমরা গ্রহণ করতে চাই। আমরা যত গ্রহণ করব আমরা তত বেশি সমৃদ্ধ হব, আমরা তত বেশি ঋদ্ধ হব, কারণ এত সুন্দর কথা এবং এত সুন্দর কথা আমরা কিন্তু এখন কম শুনি। আর এই কমের মধ্যে খনামা কিন্তু বেশি বেশি করে বলছেন, এবং প্রত্যেকদিন অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন, একটা কি বলবো নৈতিকতা, যেগুলো এখন আমাদের জীবন থেকে সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। যে ভারত মাতাকে প্রণাম করো, জননী জন্মভূমিশ্চ সদ্গাদপি গরিয়সী। যে মায়ের কোলে জন্মগ্রহণ করেছি সেই মাও তো জন্মগ্রহণ করেছেন ভারত মাতার কোলে। তাই ভারত মাতাকে প্রণাম জানাচ্ছেন খনামা। আমরা কিন্তু সবাই জানাচ্ছি, ছোট বড় সবাই মিলে তিনি আমাদের শেখাচ্ছেন এইভাবে চলো, এইভাবে কথা বলো। তার প্রতিকার মানে শুধু একটা পান্না দিলাম, শুধু একটা হিরে দিলাম, শুধু একটা মুক্ত দিলাম, যাও তুমি মুক্ত হয়ে গেলে, তা কিন্তু না। তুমি চরিত্র গঠন করো। সেই স্বামীজির কথা, ম্যান মেকিং ইজ মাই নেশন। মানুষ তৈরি করে হচ্ছে আমার জীবনের ব্রত। তাই খনামা মানুষ তৈরি করতে চান। সেখানে নারী বলে কিছু নেই, সেখানে পুরুষ বলে কিছু নেই। তার জীবনের একটাই উদ্দেশ্য, মানুষকে তৈরি করা, গঠনমূলক প্রতিকার। শুধু প্রতিকার মানে সেই নানা রকম যেটা বললাম পান্না হিরে চুনি তাই নয়, তাকে গঠনমূলক প্রতিকার। তাকে মানুষ করতে হবে, তাকে জানাতে হবে তার ঐতিহ্য কী, তার পরম্পরা কী, তার সামাজিকতা কী, তার দেশ সমাজ, তার কাল, তার পরিবার, পাড়া, সব 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 কিছু নিয়েই কিন্তু একটা মানুষ। আর এই এতগুলো ওভারলুপ হয়ে যায় বলেই কিন্তু আমরা ভারসাম্য রক্ষিত হয় না, আমরা ভারসাম্য বিচ্যুত হয়ে যায়, কারণ এতগুলো হলেই কিন্তু আমার ভারসাম্য সঠিক হবে। তাই আমরা বলি খনামার প্রতিকারের মধ্যে আরেকটা জিনিস লুকিয়ে আছে, খনামার কথার মধ্যে আরেকটা জিনিস লুকিয়ে আছে, সেটা কিন্তু খুঁজে বার করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কাউন্সিলিং, অর্থাৎ মনোসমীক্ষণ, মনকে নিয়ে আত্মবিশ্লেষণ করা, মনকে বিশ্লেষিত করা বিভিন্নভাবে। তুমি গ্রহণযোগ্যতায় তুমি পারদর্শী হতে পারছো তো? তুমি নিজেকে প্রত্যেক দিন উন্নত করার চেষ্টা করছো তো, নাকি শুধু তুমি ভাগ্যের কাছে তুমি পরাজিত হয়ে বসে আছো, আত্মসমর্পণ করে বসে আছো? তাই খনামা বলছেন, ওঠো, জাগো, নিজের ভাগ্য নিজেই গড়ো, আমি তোমাদের সঙ্গে আছি। হ্যাঁ বন্ধু, খনার ভিটায় জন্ম, তারিণী ভারতের অলঙ্কার, অন্তরে সন্ন্যাসিনী, বাক্সিতা বাংলার জ্যোতিষ জননী, মঙ্গলময় মহামানব তৈলঙ্গ স্বামী শিষ্যা, আমাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড খনামা, পরমাত্মার সাধিকা, যিনি জলে স্থলে নির্বিকল্প চিত্তে সাধনা করছেন, আর সাধনারত শক্তিকে সঞ্চালিত করছেন কোথায়? না মানুষের জীবনের সমস্যার সমাধানের কাজে, মানুষকে মানুষ তৈরি করার কাজে। হ্যাঁ, মানুষকে মানুষ তৈরি করার কাজে। এটি হচ্ছে খনামার আজকে সব থেকে বড় কাজ, তার জীবনে বড় মিশন, মানুষকে মানুষ তৈরি করা। তাই বন্ধু, খনামা জীবনের স্বপ্ন যেখানে বারবার সত্যি হয়। তাই চলুন টিভির পর্দায় নিয়ে আসি সেই প্রাণবন্ত সঞ্জীবিত হসনমুখী মানুষটিকে, আর শুনি সুন্দর সুন্দর কথা। কি কথা? মানুষ তৈরি হওয়ার কথা, মানুষ গড়ার কথা, জীবন যুদ্ধে লড়ার কথা। মা, অনুষ্ঠানে স্বাগত, প্রণাম, আশীর্বাদ। এসো আমরা সবাই মিলে সর্বপ্রথমে অনুষ্ঠানের প্রথমে অনুষ্ঠানকে শ্রদ্ধা জানিয়ে এবং প্রাণের ভক্তি উজাড় করে দিয়ে আমরা ভারত মাতাকে সবাই মিলে প্রণাম জানাই। সবাই মিলে আমরা ভারত মাতাকে প্রণাম জানানো আমাদের অতি প্রয়োজনের কর্মের মধ্যে পড়ছে, প্রয়োজনীয় কর্ম। তার কারণ ভারত মাতা ছাড়া আমাদের গতি নাই, সেই কারণে ভারত মাতাকে প্রণাম জানাই। সত্যি কথা, খুব সুন্দর কথা। এরপরে আমরা সবাই বিস্তারিত হওয়ার, জীবনে উন্নতি করার পথগুলো দেখে নিতে চাই। ঠিক, কারণ উন্নতি প্রত্যেকেরই প্রয়োজন, প্রতিটা মানুষের উন্নতি প্রয়োজন, জীবনে অগ্রসর, জীবনে এগিয়ে যাওয়া প্রত্যেকের প্রয়োজন, প্রত্যেকের প্রয়োজন। এগুতেই হবে, অগ্রসর হতেই হবে প্রতিটি মানুষের। কিন্তু সমস্যা কোথায় দাঁড়ায়? সমস্যা এসে দাঁড়ায় বাধা।
প্রচণ্ডভাবে সব কাজেতেই যদি বাধা হয় তাহলে আমরা কোথায় যাব, কি করে করব। অনেক স্পিড আছে মানুষটির মধ্যে, অনেক কাজ করতে পারে, করতে গিয়েও আটকে যাচ্ছে, হওয়া কাজ হতে গিয়েও আটকে যাচ্ছে, কোনোভাবে হচ্ছে না। কোন ছোটোবেলার থেকে স্বপ্ন বড় হব, কিছু রোজগার করব, একটি ফ্ল্যাট কিনবো কিংবা একটি জমি কিনবো, একটু বাড়ি করব, কিছুতেই সেটা হচ্ছে না। 40-40-এর জায়গা প্রায় 50-এ উঁকি মারি, সেই জায়গাও এখনো অবধি হলো না। তাহলে তার তো দুঃখ হবেই, তার তো কষ্ট হবেই। যতই বলি মনে কষ্ট রেখো না, তাহলে কি করে হবে? তার অর্থ আছে কিন্তু তাও করতে পারছে না, সামর্থ্য আছে, জমি পেয়ে গেছে, জমি পেয়ে গিয়েও কেনা কমপ্লিট হচ্ছে না, বা জমিটা কেনা হয়ে গেছে তাও সে বাড়ি করতে পারছে না। এই যে একটা পারছে না, একটা বাধা, একটা কষ্ট তাকে যেন সব সময় তাড়া করছে। প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে তাকিয়ে দেখবে সে যেন ত্রিতাপ জ্বালায় জ্বলছে। একটা হলো তো আরেকটা, একটি হলো তো আরেকটি, আরেকটি হলো তো আরেকটি, একটি একটি করে হতেই থাকে। চাহিদা মানুষের আছে, প্রয়োজন আছে, চাহিদার দরকার, চাহিদাকে প্রেরণা দিয়ে এগিয়ে চলার দরকার। তার কারণ কি, চাহিদা না থাকলে জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা থাকবে না। তাই চাহিদার প্রয়োজন আছে, অন্যায় চাহিদা নয়, ন্যায্য চাহিদা। কি ন্যায্য চাহিদা? আমার ছেলে মেয়ে বড় হবে, পড়াশোনা করবে, তারা একটু চাকরি করবে বা ব্যবসা করবে, তাদের ভালো বিবাহ হবে, তারা সংসার করবে, তারা বাড়ি করবে, তারা গাড়ি করবে, এই সবগুলো চাওয়ার মধ্যেই পড়ে, বাঁচার মধ্যেই পড়ে, এগুলো প্রয়োজন। কিন্তু দুঃখ সেখানেই হয়, তাদেরই হয় যাদের এগুলো হতে গিয়েও আটকে যায়। তাদের জন্য বিশেষভাবে আজকে আমার এই অনুষ্ঠানে বলা, সেটি হলো এই প্রথমেই অমাবস্যা পাচ্ছি। বছরের প্রত্যেকটি অমাবস্যা এক এক দিকে ভীষণভাবে প্রয়োজনীয়তা, ভীষণভাবে বিভিন্ন গুণ নিয়ে বহন করে চলে। এক একটি অমাবস্যা আসে আমাদের জীবনে, এক একটি মাসে অমাবস্যা আমাদের উপরে অনেক প্রভাব দিয়ে চলে যায়। আমরা যে সেটিকে গ্রহণ করতে পারি করি, আর যে করতে পারি না সে কষ্টে মরি, অর্থাৎ খুব কষ্ট পেতে থাকি। তো অমাবস্যার বেশ কতগুলো নিয়ম আছে। অমাবস্যার নিয়ম কি? অমাবস্যায় ভাত আহার করতে নেই, অন্ন আহার করতে নেই, ভাত খেতে নেই। তো একটি কথা আছে, যদি দেহে থাকে বাত না জাগিও সারা রাত, কভু যেন খাইও না অমাবস্যায় ভাত। অর্থাৎ অমাবস্যায় ভাত খাবে না, পূর্ণিমা অমাবস্যাতে ভাত খাবে না যদি বাতের সম্ভাবনা থাকে, আর রাত জাগবে না। অধিক রাত্রির প্রতিদিন অকারণ টিভি দেখছো, গল্প করছো, রাত্রির জাগছো, বা পড়াশোনা করছো, কাজ করছো, রাত্রির জাগছো না, নিজেকে নিজে শাসন করবে, রাত্রির জাগবে না। রাত্রিরটা ঘুমানোর জন্য, অকারণ রাত্রির জাগতে হবে না। হয়তো বলবে, মা তুমি তো নিজে রাত্রির জাগো, আমাকে করতে হয় সকলের কাজের জন্য। তোমরা তোমাদের নিজেদের কাজের জন্য এমনভাবে রুটিন মেনটেন করো যাতে রাত্রিরে একটু ঘুমোতে পারো, রাত্রিটা ঘুমোলে। ভালো কথা বললেন। আচ্ছা ম্যাডাম, এখন তো বাতজ, যে আপনি বললেন একটা বাতের কথা, যে এখন তো বাতজ ব্যাধি মানুষের সব থেকে বেশি, হাঁটতে পারছে না, বসতে পারছে না, সমাজে যেন একটা জীবনটাকে, লাইফটাকে দুমড়ে দিচ্ছে সমস্ত মানুষ। এটা শুধু বয়স্ক না, আগে আমরা যাতে বয়স্ক ঠাকুমা দিদিমাদের, ইয়াং ছেলে মেয়েদের প্রত্যেকে, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, তাদেরও বাতে কষ্ট, হাতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে হাঁটুতে, মানে সারা সকলের একটা শরীর কষ্ট নিয়ে ভুগছে। কি না ব্যথা কষ্ট, ব্যথা কষ্ট, হাঁটুতে ব্যথা বেশিরভাগ মানুষের, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বড় দুঃখের কথা। তারপরে রয়েছে ঘাড়ের শিরার ব্যথা, হাতে ব্যথা, হাত এরকম করতে পারছে না, তারা এসে বলছে হাতে ব্যথা। আমরা একে তো সব নানান রকমের ভেজাল খাচ্ছি, শুনছি চারিদিকে, সেইগুলো খেয়ে খেয়ে আমাদের শরীর খারাপ হচ্ছে। তারপরে যোগব্যায়াম কেউ করছে না, কেউ যদি করছে তো ভুল ভ্রান্তি করে ফেলছে, সেটা আছে। ওয়েদার, চারিদিকে দূষিত ওয়েদার, তার থেকে হচ্ছে বিভিন্ন রকম কাজের। আর একটা হচ্ছে কি জানো, যেটা আগে এতটা ছিল না, ভীষণভাবে মনোকষ্ট, মানসিক চাপ। মানসিক চাপ থেকে কিন্তু বিভিন্ন রোগ হয়, বিভিন্ন রোগ হয়, তুমি নিজেও বুঝতে পারবে না, জানতে পারবে। সব থেকে বড় কথা জানো, টেনশন বেশি করলে অম্বল হয়। একদম দারুণ কথা। ভীষণ টেনশন করলে অম্বল হয়ে যায়। রাত্রির জাগলে, ঘুমের অভাব হলে অম্বল হয়, টেনশন থেকে অম্বল হয়। অনেকের টেনশন হলেই মানে ঢেকুর উঠতে থাকে, অম্বল হতে থাকে, হজম হলো না টেনশন থেকে। তাহলে আমাদের কি উপায়, কি করে তার থেকে পরিত্রাণ পাই? না, এই সব উপায়ের জন্য শুধুমাত্র জপ ধ্যান পুজো করলে হবে না, এর মধ্যে কিছু কিছু অভ্যাস করতে হবে। হাঁটা অভ্যাস করতে হবে, একটু হাঁটার চেষ্টা করতে হবে গাছের মধ্যে দিয়ে, গাছের পাশ দিয়ে কোনো এমন এমন জায়গায় হাঁটবো যেখানে আমাদের বন্ধু হবে গাছ, সেই গাছের পাশ দিয়ে হাঁটা, একটু ঘাসের ওপর দিয়ে হাঁটা,
এইগুলো আমাদের প্রয়োজন ভীষণভাবে। ফ্রেশ এয়ার নেওয়া ভীষণভাবে প্রয়োজন। এসি ঘরের মধ্যে, মানে সেই পাখিরা খাঁচার মধ্যে থাকে, আমরাও এখন খাঁচার মধ্যে চলে গেছি, চারিদিক বন্ধ, এসি নিয়েই আনন্দ। তাই এসিতে বেশি থাকা যাবে না। এসিতে বেশি থাকা যাবে না, একদম নয়। এসিতে থাকলে খুশি হওয়া এসিতে যায় না, বেশি নয়। বেশি দিন খুশি হওয়া যায় না এসিতে থাকলে। তার কারণ এসিতে থাকার থেকে এই গাঁটে গাঁটে ব্যথা, এই যে কষ্ট, এই যে বাত, এগুলো কিন্তু এসি এবং পাখার হাওয়া এগুলোতেই হচ্ছে। কিন্তু এই গরমের মধ্যে এগুলো না হলেও চলে না। কে বলবো, আমি বলে দিচ্ছি, কিন্তু তোমরা কি পারবে? হাত পাখা ইউজ করা বেশি ভালো দরকার, তাতে ক্ষতি হয় না। কিন্তু একটু হাতের কষ্ট হয়, কিন্তু হাতের কষ্ট হবে না। কারণ কি, তুমি যে ফ্যান অফ করে দিয়ে হাত পাখা নিচ্ছ, তাতে তোমার দেহে হচ্ছে কষ্ট হচ্ছে হাতটা, কিন্তু এই হাতের ব্যথা বললাম আগে যে এই যে হাতের ব্যথা, এটা কিন্তু চলে যাবে। আগেকার দিনে মানুষের এত ছিল না হাতে ব্যথা, এখনকার মানুষের হাতে ব্যথাটা একটা প্রচণ্ডভাবে মেন সাবজেক্ট হয়ে গেছে। এরকম একটা হাত মুঠো করতে পারছি না, লিখতে পারছি না, অনেকেই এসে বলছে স্পিডে লিখতে পারছি না, কাজ করতে পারছি না। এগুলোর থেকে পরিত্রাণের জন্য একটু হাতের ব্যায়াম করতে হবে, একটু যোগাসন করতে হবে, একটু হাঁটা চলা করতে হবে, একটু ফ্রেশ এয়ারে থাকতে হবে, একটু খুশি মনে থাকতে হবে। নিজেকে সুস্থ রাখতে হলে সব থেকে আগে যেন খুশি মনে থাকতে হবে। এখন বলবে মা এটাই তো সব থেকে কঠিন, অমাবস্যার কথা আমরা আসবো, একটুখানি এই কথা বলিনি। বলবে মা এটাই তো কঠিন। কঠিন নয় গো, সবই তোমার কাছে সম্ভব, অসম্ভব বলে কিছু নেই। কারণ আমরা যে মানুষ, মানুষের দ্বারায় সব কিছু সম্ভব। অনেক কঠিন কঠিন কাজকে আমরা অতিক্রান্ত করে আমাদের জীবনে, আমাদের লাইফে ত্রিতাপ জ্বালার থেকে আমরাই পরিত্রাণ নিজেদেরকে নিজেরাই করতে পারবো। তোমরা নিজেরাই ঘরে বসে নিজেদের ভালো নিজেরাই করতে পারবে। যে অনেক কষ্টে আছো, ধরা যাক তোমার বাড়িতে, তোমার গৃহে কেউ খিটখিটে মানুষ আছে, সে তোমাকে একটি কিছু বললো, দুটি কিছু বললো, তোমার শুনে মাথা গরম হয়ে গেল, তুমি খুব কষ্ট পাচ্ছ। তুমি সেটিকে একটু ছাড়তে শেখো। তিনি বললেন, তিনি বয়োজ্যেষ্ঠ, ঠিক আছে, তিনি বলেছেন, তিনি অন্যায় বলেছেন, ঠিক আছে, তুমি তার মাথা ঠান্ডা হতে দাও, পরে গিয়ে তাকে বুঝিয়ে দাও যে দেখো তুমি এটা অন্যায় বলেছো, এটা ঠিক নয়। তাকে বলো না তুমি অন্যায় বলেছো, আরো বেশি রেগে যাবে। কখনো নয়, তোমার অন্যায় নয়। তুমি বলবে আমি চিন্তা করে দেখলাম, আমার মনে হয় ভুলটা আমারই হয়েছে বলে, আগে নিজের ভুল বলে তার কাছে ঘনিষ্ঠ হও, এগো, যে ভুলটা আমি করেছি, তুমি ঠিকই বলেছো, ভুলটা আমি করেছি, আমি যদি বোধহয় এটা না করে এমনি করে করতাম। অর্থাৎ তাকে যুক্তি দিয়ে তোমার কর্মটাকে তুমি বুঝিয়ে বলার চেষ্টা করো, যাতে সে বোঝেন যে না, এটা বলা আমার ঠিক হয়নি, এটা সে ঠিকই করেছে, আমি ভুল দেখেছি, আমি ভুল বুঝেছি। তাকে ভুলটা বুঝিয়ে দাও, এমনি করে এগিয়ে চলো। বুদ্ধির দ্বারায় সংসারকে জয় করো, মিষ্টি কথা আর বুদ্ধির দ্বারায় সংসারকে জয় করো। কখনো কারোর চিন্তা, কারোর ক্ষতি করার চিন্তা মাথায় রেখো না। তুমি যদি কারোর ক্ষতি করার চিন্তা মাথায় রাখো যে ওকে আমি ক্ষতি করব এমনি করে, তাহলে কিন্তু সেইটা এফেক্টটা এসে তোমার ওপরেই পড়বে, তোমার ওপরেই পড়বে। ধরো আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, কেউ কিচ্ছু মনে করো না। ধরো তুমি তোমার শাশুড়ি মাকে খাবার বেড়ে দিচ্ছ, বাড়ির বৌমা, তুমি কি দেখছো যে শাশুড়ি মা ঝাল খেতে পারেন না, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এরকম সংসার জগতে বিভিন্ন রকমের ঘটনা আছে। তো ঝাল খেতে পারেন না, তুমি শাশুড়ি মায়ের ওপর চটিটং মানে খচে গেছো, সেই জন্য তুমি কি করলে, তাকে ডালটি বা তরকারিটি দেওয়ার সময় আলাদা একটি লঙ্কা তাকে তার মধ্যে মিশিয়ে দিলে, গুলে দিলে, যাতে সে বুঝতে না পারলো। তো অথচ ঝালে বেচারা বুড়ি মানুষটি খেতে পারলেন না। তাহলে কি হলো, সেটি কে দেখলো? তোমার ছেলে তোমার পাশে দাঁড়িয়েছিল, কিংবা তোমার মেয়ে পাশে দাঁড়িয়েছিল, দেখলো। প্রথমে তার মজা হলো, হিহি করে হাসলো, মা বেশ মজার কাজ করছে। তারপরে সে যখন দেখলো ঠাকুমার, তারই প্রাণপ্রিয়, কারণ ঠাকুমা তো নাতিপুতিদের ভালোবাসবেই, তারই প্রাণপ্রিয় ঠাকুমা চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, হা হা হি হি করছে, তখন কিন্তু বলতে না পারলেও তার ভেতরে একটা মায়ের ওপর ক্রোধ আসলো। সে হয়তো প্রকাশ করতে পারবে না পিটুনির ভয়ে, যে মাকে গিয়ে বললে মা তো দুমদাম দেবে, মাকে বলা যাবে না। কিন্তু মা এটা ঠিক করেন, তার মনের মধ্যে কিন্তু স্ট্রাইক করলো যে মা কিন্তু ঠিক করেন, ঠাকুমাকে কেন এত কষ্ট দিল, আহা ঠাকুমা খেতে পারলো না, এরপর কি খাবে ঠাকুমা, আর ঠাকুমা কাঁদছে, ঠাকুমা কষ্ট পাচ্ছে যন্ত্রণায়। তাহলে ভুলটা তোমার কোথায় হলো কি জানো? তোমার ভবিষ্যতে। তাহলে আমরা না বুঝেও কিন্তু সে কালিদাসের আগের জীবন যাপন করছি, প্রত্যেকে না বুঝেও। অর্থাৎ আমরা বলতে খুব ভালো লাগে, কালিদাস এমন ছিলেন, মজার ব্যাপার, যে তিনি যে গাছে ডালে বসেছিলেন সেই ডালই কোপ মেরেছিলেন। আমরাও কি তাই করছি না? না জেনে অজ্ঞানেও আমরা তাই করছি, যে গাছের ডালে বসে আছি সেই গাছেই কোপ মারছি। তোমারই প্রাণ প্রিয় হাতে করে যাকে তৈরি করছো, সেই সন্তান, সেই ছেলে, সেই মেয়ে তোমার নেচারটা দেখে নিচ্ছে যে আমার মায়ের এই নেচার, আমার মা আমার আত্মীয়দের সাথে, আমার পিসি, আমার কাকা, আমার কাকিমা, আমার জেঠিমা, আমার ঠাকুমা, আমার ঠাকুরদাদা, তাদের সাথে কিরূপ আচরণ করছে। তাহলে সে
তার মনের শ্রদ্ধা তুমি পাবে না। সে ভালোবাসবে তোমাকে, ঠিক আছে, তোমার ভালোবাসবে, তোমার ব্যথায় ব্যথি হবে, একবার হলেও তার মনে হবে আমি যে মায়ের এখন মাথার যন্ত্রণা হচ্ছে, কপালটা টিপে দিচ্ছি, মাথা টিপে দিচ্ছি, এই মা কিন্তু সেই দিন ঠাকুমাকে এরকম ব্যথা দিয়েছিল, কষ্ট দিয়েছিল। সে কিন্তু ভেতরে ভেতরে বিচারক গড়ে উঠছে, তৈরি হচ্ছে, সে যে বড় হচ্ছে, সে বিচারক হচ্ছে, তার বিচারে কিন্তু তোমার একটা জায়গা পজিশন খারাপ হচ্ছে, তাহলে গাছের ডাল তোমার কাটা হচ্ছে, তুমি নিজে হাতে তোমার সন্তানটিকে নিজে ক্ষতি করছো। ওই যে বলবে যে ঠাকুমার দ্বারায় ক্ষতি হয়েছে, দাদুর দ্বারায় ক্ষতি হয়েছে, আমার ছেলেকে তারা নষ্ট করেছে, না, নষ্ট কিন্তু তুমি করছো, অথচ তুমি জানতে পারছো না। তোমাকে যদি কেউ এটা বলে দেয় তুমি তার উপর রাগ করবে, কেন ও তোমার ভুলটা ধরিয়ে দিল। এই জায়গা থেকে অশান্তি আসে, এই অশান্তির থেকে শারীরিক কষ্ট আসে। মনটাকে স্বচ্ছ করো, মনটাকে পরিষ্কার করো, ভীষণভাবেই নিজেকে তৈরি করো, নিজে ভুল করব না, কারোর ভুল হলে তাকে বুঝিয়ে দেব, কারোর ক্ষতি করব না। আগে যদি তুমি নিজেকে ভালোবাসো তাহলে সব থেকে ভালো হবে। অন্যায় করব না, অন্যায় সহ্য করব না। সব থেকে আগে নিজেকে যারা ভালোবাসে তারা নিজেরা রুটিনে আসে। তুমি রুটিনে সকালে কটায় ঘুম থেকে উঠবে, কটায় ওঠা উচিত একটা সুস্থ মানুষের, নারী পুরুষ নির্বিশেষে একটা সুস্থ মানুষের কটায় ঘুম থেকে ওঠা উচিত, ঘুম থেকে ওঠার পর সংসারের কি কি কাজ করা উচিত সেইগুলো ন্যায় অনুযায়ী তুমি কর্মগুলো করো। কেউ তোমাকে মন্দ বলবে না, সবাই তোমায় ভালোবাসবে, তোমার গুণে তোমাকে ভালোবাসবে, তোমার গুণে তোমার সবাইয়ের আদর্শ হয়ে উঠবে। উল্টে তোমার শাশুড়ি মা বলবে দেখ এই বৌমাটা কত ভালো, তুই ওর মতন হবি। তোমার ছেলে মেয়ের কাছে তুমি আদর্শ হবে, সে স্কুলে গিয়ে কলেজে গিয়ে বলবে জানিস আমার মা সকাল থেকে উঠে থেকে এই কর্ম করে। অর্থাৎ তুমি নিজেকে যেরম তৈরি করবে, আমরা যেরকম সিনেমায় দেখি নায়কের নেচার, নায়কের চরিত্র, আমরা নায়ককে ভালোবাসি তার নৈতিক চরিত্রের জন্য। আমরা নায়ক যদি দেখি তোমার অন্যায় কাজ করছে, সেই নায়ককে আমাদের ভালো লাগবে না, সেই নায়িকাকে আমরা ভালোবাসবো না। নায়িকা আমাদের কাছে শ্রেষ্ঠ আদর্শ, কেন? তার ভালো গুণের জন্য, তার দয়া মায়া ক্ষমতা, তার নিজের কর্মক্ষমতা, সবকিছু গুণগুলো আমরা অর্থাৎ আমরা গুণকে ভালোবাসি। তুমিও হয়ে ওঠো না তোমার বাড়ির নায়ক, তুমিও হয়ে ওঠো না তোমার বাড়ির নায়িকা। তার জন্য তোমার সহ্য শক্তি এবং প্রাণে ঈশ্বরের ভক্তি এবং কর্মগুলো করতে হবে। ঠিকঠাক কাজ করব, কর্তব্য করো, কর্তব্য করো, দেখবে কর্তব্যের মধ্যে কত ত্যাগ আছে, কত আনন্দ আছে। বড় সন্ন্যাসীরা এত কাজ করতে পারবে না, তুমি সংসারে কর্তব্য করে এত গুণী হতে পারবে। বড় গুণী দরকার। সন্ন্যাসী হয় কেন, হই আমরা কেন? ভালো গুণ সঞ্চয় করার জন্য। আগে সংসার, তারপর সন্ন্যাস। তো সংসারী সাজতে গেলে বড় কাজ, বড় ধর্মের থেকেও ঘন্টার পর ঘন্টা পুজো করার দরকার নেই। তুমি সংসারের কর্তব্যগুলো ঠিকঠাক মতো করো। আজকাল সেটাই সবাই হয়ে গেছে, শুধু নিজস্ব কেন্দ্রিক, নিজেরটা ভাববো। তাই আজকাল সংসারে এত কষ্ট, এত অশান্তি, এত যন্ত্রণা। এ ওকে অভিশাপ দিচ্ছে, ওর সঙ্গে ঝগড়া করছে। কেন করব? আমরা তো মানুষ, আমরা তো একবার এসছি। প্রত্যেকে মনে করবে আমাদের বাড়িটাই আমাদের মিত্তির বাড়ি, আমাদের আদর্শ বাড়ি হবে, আমাদের ঘোষ বাড়ি আমাদের আদর্শ বাড়ি হবে। তোমাদের ফ্যামিলিটাকে তোমরা আদর্শের করে তোলো, যে তোমাদের বাড়িতে কোনো ঝগড়া হবে না, তোমাদের বাড়ি কোনো অশান্তি হবে না, তোমাদের বাড়ি সুন্দরভাবে চলবে। এমনি করে নিজেরাই নিজেদের মধ্যে, বাড়ির মধ্যে নায়ক নায়িকা হও, নিজেদের বাড়ির মধ্যে আদর্শবান আদর্শবতী হও এবং শান্তিতে সবাই থাকো। পরের জেনারেশনকে শান্তিভাবে আনন্দের সঙ্গে গড়ে তোলো, স্বচ্ছভাবে। তাদের মনে কোনো পাপ, কোনো গ্লানি এনো না। শিশুদের মনে কোনো পাপ, কোনো গ্লানি আনা মহাপাপ। একটা বীজকে নষ্ট করা, একটা গাছের বীজকে নষ্ট করা যায়, একটা মনুষ্য জীবনকে নষ্ট করা। তাই এরম পাপ কেউ করো না। ছোট ছেলে মেয়েকে সুন্দরভাবে বিকাশ হতে দাও, সুন্দরভাবে মানুষ হতে দাও। খুব সুন্দর করে খনাম একটা কথা বলেন যে আমরা যে ডালে বসে আছি সেই ডালটা আমরা কাটছি না। তো এটা কিন্তু আজকে আমাদের একটা ভাবিয়ে দিলেন খনামা খুব সুন্দর করে। সেই ভাবনাটা কিন্তু আজকে আমাদের মধ্যে প্রথিত হয়ে গেল। বারাসাত যশোর হাটখোলা মোড় স্টপেজ, পুরনো শিব মন্দিরের বিপরীতে স্বামী বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের 3 তলায়। শুক্রবার বনহুগলি পেট্রোল পাম্প স্টপেজ, হ্যান্ডিক্রাফট হাসপাতালের সামনে 28 নম্বর ঋষি অরবিন্দ সরণি, কলকাতা 90। এবং শনিবার আমরা মাকে পাচ্ছি ঢাকুরিয়া কালীবাড়ি গলিতে 5 নম্বর ঢাকুরিয়া কালীবাড়ি লেন, শ্যামা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে। ফোন নাম্বার এবং 9810707429। এবং যে সমস্ত ঠিকানা ফোন নাম্বার এখানে বলা হলো, এর বাইরে অন্য কোথাও কিন্তু বাংলার জ্যোতিষজনী খনামা বসেন না। মা বলেন যাদের নেই কোষ্ঠী, এই হাত তাদের যষ্টি। আর যারা বাস্তু সমস্যা ভুগছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন খনামার সঙ্গে। এবং বন্ধু, জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে হলে আমাদের পড়তেই হবে, আমাদের সংগ্রহ করতেই হবে খনামা লিখিত এই বইটি, জীবন চক্র, জ্যোতিষ প্রভাব এবং তার প্রতিকার। আর লেখিকার কথা বলতে গেলে আমাদের বুক কিন্তু গর্বে ভরে ওঠে, আমাদের বাংলার জ্যোতিষজনী খনামা। এবং আমরা মাকে বলেছি, মা তুমি এরকম বই আরও লেখো, তোমার ব্যস্ততার মধ্যে থেকেও লেখো। এবং মা কিন্তু আগামী দিনে এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন বই আমাদের উপহার দেবেন।
আর বলা, এই যে বলছিলাম অমাবস্যার কথা, এই অমাবস্যায় সাংসারিক অশান্তি, মানুষের বাধা সৃষ্টি, প্রথমে যেটা বলছিলাম এই বাধা সৃষ্টি, এগুলো কাটানোর জন্য অমাবস্যার ভীষণ দরকার। এক একটি অমাবস্যা এক একটি মানুষের জীবনে অনেক পরিবর্তন আনে, আমরা জানতে পারি না। অমাবস্যায় যেমন বললাম যে ভাত খাবে না, নিরামিষ খাবে। অমাবস্যায় তোমাদের গুরুর দেয়া যে মন্ত্র আছে সেই মন্ত্র পাঠ করবে। আমি যে যে মন্ত্র তোমাদেরকে বলে দিই সেই মন্ত্রগুলো পাঠ করবে। এক একটি অমাবস্যাতে বিবাহের বাধা কাটানো এবং চাকরি পাওয়া, কর্মে উন্নতি, বিবাহ হওয়া, সন্তান হওয়া, গৃহ নির্মাণ হওয়া, কেশে জয়ী হওয়া, বিভিন্ন বিভিন্ন কর্ম করা যায় অমাবস্যার। প্রত্যেকে অনেকে আছে অমাবস্যায় ক্রিয়া করাও, পুজো করাও। এমন আছে যারা পরবে না, ধারণ করবে না, কোনো পাথর ধারণ করবে না, এরকম আছে কিছু মানুষ। অশুভ গ্রহের প্রভাবে এমন আছে, তাদের কি হয়, তারা কোনো কবচ পরবে না, কোনো রকম স্টোন ধারণ করবে না, কোনো রকম কোনো ঠাকুর প্রণাম করবে না, পুজো করবে না। তাদের জন্য, তাদের অলক্ষ্যে কাজ করার জন্য কি করতে হয়, অমাবস্যায় কিছু ক্রিয়া দূর থেকে করতে হয়। এই অমাবস্যা সেই ক্রিয়াগুলো দূর থেকে করলে, সঠিকভাবে করতে পারলে তাদের উপকার হবেই হবে, তাদের মনের পরিবর্তন হবেই হবে। বহুজনের আমি এরকম করেছি, তারা কিছুই ধারণ করতে চায় না, তাদের পিতা মাতা কিংবা তাদের আত্মীয় স্বজন এসে আমাকে দিয়ে করিয়েছে সেই যজ্ঞ। সেইভাবে অমাবস্যায় কয়েকটি 11-12টি অমাবস্যা করার পরেই তার মনের পরিবর্তন হয়েছে। হওয়ার পরেই অনেকের 8টি অমাবস্যায় কাজ করার পরেই মনের পরিবর্তন হয়েছে। হওয়ার পরেই সে ধারণ করতে রাজি হয়েছে, তাকে ধারণ করিয়ে সুপথে আনা সম্ভব। খুব সুন্দর কথা বললেন খরামা। তাই বলি আমরা ছিলামাছি থাকবো যতদিন বাংলার জ্যোতিষ জননী খরামাকে স্মরণে রাখবো। ব্যাস, তাহলে অমাবস্যার পুজোতে অসম্ভবকে সম্ভব করা যায়। তোমরা সবাই সে বিষয়ে সচেতন হও, জেনে রাখো। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে। মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক। মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। কে তুমি মা বলো না।